আমাদের পুশ অ্যালগরিদমের ভিতরে কি কি পার্ট ছিল? পুশ, স্ট্যাক, টপ, স্যার একটু উপরে হয়ে যাচ্ছে স্ট্যাক, স্যার, দেখা যাচ্ছে না। তাহলে লেখা আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না স্যার। একটু নিচে স্যার, মানে পুশের নিচ থেকে লিখলে দেখতে পারবো। জি স্যার, এখন দেখা যাচ্ছে। স্ট্যাক, টপ, ম্যাক্স স্ট্যাক, আইটেম। এটা ছিল আমাদের অ্যালগরিদমের হেডলাইন। স্ট্যাক দ্বারা আমি কি বুঝাইছিলাম? যে নেম অফ দ্য স্ট্যাক। টপ কি? টপ হলো প্রেজেন্ট স্টেট অফ দ্য স্ট্যাক। স্ট্যাক আসলে কোন পর্যায়ে আছে সেটা রিপ্রেজেন্ট করে কি আপনার টপ দ্বারা। ম্যাক স্ট্যাক দ্বারা কি রিপ্রেজেন্ট করবো আমরা? যে আপনার স্ট্যাকে সর্বোচ্চ কতগুলো এলিমেন্ট রাখতে পারবেন। আর আইটেম হলো যেটাকে আপনি ইনসার্ট করবেন। আমাদের একটা এক্সাম্পল ছিল। তাহলে এটার নাম দিলাম আমি স্ট্যাক এক্স ওয়াই এ বি সি ডি। এখানে টপ তাহলে কোনটা হবে? টপ হবে স্যার ম্যাক্স স্ট্যাক হলো কত? 7। এটা হলো ম্যাক্স স্ট্যাক। এই অবস্থায় আমাদের আছে। এখন অ্যালগরিদমের প্রথম লাইন কি ছিল? যে ইফ টপ ইকুয়াল ম্যাক স্ট্যাক। যদি টপ এবং ম্যাক স্ট্যাক ইকুয়াল হয় তার মানে কি? টপের মানও 7, ম্যাক স্ট্যাকের মানে 7। তার মানে এই কেস ই এফ জি। এখানে টপের মান কত তাহলে? টপের মানও 7, ম্যাক স্ট্যাকও 7। এই অবস্থায় যদি থাকে তাহলে অ্যালগরিদম বলেছিল কি? যে প্রিন্ট। প্রিন্ট কি করতে হবে? ওভারফ্লো এন্ড রিটার্ন। অ্যালগরিদম বলেছে যে যদি এই অবস্থায় থাকে টপ এবং ম্যাক স্ট্যাক কি দুইটা সেম স্টেজে থাকে তাহলে সেটা কি প্রিন্ট দিবে? ওভারফ্লো দিবে এবং সেটা কি করবে? রিটার্ন করবে। কেন ওভারফ্লো দেখাবে? তার কারণ আপনি কোথায় ইনসার্ট করবেন? আপনার ইনসার্ট করার কি কোনো জায়গা আছে? জায়গা নাই। নাই স্যার। এর জন্য সেটা কি করবে? আপনার ওভারফ্লো দিয়ে রিটার্ন করবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। এটা যদি ফলস হয়, এটা মনে হয় অ্যালগরিদমের লাইন হলো নিয়ম হলো যে আপনার প্রথম লাইন যখন কন্ডিশন ফুলফিল করা হয়ে যায় তার দ্বিতীয় লাইনে। তার মানে কি প্রথম লাইন যদি আপনার কি হয় রাইট হয়ে যায় সে দ্বিতীয় লাইনে কখনো নামবে না। প্রথম লাইন ফলস হলে দ্বিতীয় লাইনে আসবে। তার মানে কি এই অবস্থায় আমাদের অ্যালগরিদম নিচে নামবে না, এই অবস্থায় থেকে যাবে। কিন্তু এখন মনে করেন যে অ্যালগরিদম আপনার এই অবস্থায় আছে। টপের মান আছে কোথায়? 4 এ। তাহলে টপ ইজ ইকুয়াল টু ম্যাক স্ট্যাক। এটা কি সত্য? টপের মান 4, ম্যাক স্ট্যাকের মান 7। তার মানে কি? নট ইকুয়াল। এটা ইকুয়াল না। তার মানে কি? এই লাইনটা মিথ্যা। এই লাইনটা যখন মিথ্যা হবে তখন সে কি করবে? অ্যালগরিদমের দ্বিতীয় লাইনে আসবে। দ্বিতীয় লাইন কি ছিল? সেট। সেট টপ ইকুয়াল টপ প্লাস 1। এখন সে সেট করবে কি? টপ ইজ ইকুয়াল টু টপ প্লাস 1। টপের মান কত আছে? টপের মান 4 প্লাস 1। তাহলে টপ কোথায় চলে যাবে? 5 এ চলে যাবে। তারপরে 3 নম্বর লাইন কি ছিল? সেট সেট STSCK স্ট্যাক টপ। স্ট্যাক টপ ইজ ইকুয়াল টু আইটেম। আইটেম হলো কি যে আপনি যেটাকে ইনসার্ট করতে চান। এখানে আইটেম ইজ ইকুয়াল টু আপনি যে কোনো ভ্যালু রাখতে পারেন। ইফ রাখতে পারবেন, জি রাখতে পারবেন, যে কোনো ভ্যালু। আইটেম হলো আমাদের ভ্যারিয়েবল। তাহলে স্ট্যাক টপ। স্ট্যাক টপ মানে কি? স্ট্যাক হলো আমাদের নেম। টপ ইজ ইকুয়াল টু কত এখানে? 5। তার মানে কি অ্যারের ভাষা অনুযায়ী এটা যদি সাবস্ক্রিপ্ট হয় আর এটা হলো কি অ্যারের নেম হয় তাহলে এটা কি হলো? সাবস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। এই লোকেশনটা কি হবে? সাবস্ক্রিপ্ট ভ্যারিয়েবল যেখানে আপনি কি করবেন? আইটেম ইনসার্ট করতে পারবেন। কারণ কি এটা আমাদের অ্যারে রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক। তার মানে কি এখন আইটেম ইজ ইকুয়াল টু আমি দিলাম। তাহলে এই জায়গায় আপনি কি করলেন? ইনসার্ট করে দিলেন। দিয়ে 4 নম্বর কি করলেন? আপনি রিটার্ন করে দিলেন। মানে এই অবস্থায় আপনার একটা ইনসার্ট করার জন্য আপনার এতগুলা কন্ডিশন শো করতে হবে। ওই সে রিটার্ন করে আবার কি করবে? পরের স্টেজে আবার চলে যাবে। এটা হলো আমাদের কি বেসিক। এখন আপনাকে যদি বলি যে পুশ পুশ স্ট্যাক কে, এই অবস্থায় যদি আপনাকে বলা হয় তার মানে কি আপনাকে এই এতগুলা কন্ডিশন ফুলফিল করে আপনাকে এই ঘরে কে কে কি করতে হবে? ইনসার্ট করতে হবে।
এটা হলো আমাদের পুশ অ্যালগোরিদম। এবার আমরা দেখবো পপ অ্যালগোরিদম। পপ অ্যালগোরিদম এর উল্টা। পপ অ্যালগোরিদম কি করবে, যে এটা ইনসার্ট করতেছিল, পপ অ্যালগোরিদম এটা কি করবে, ডিলিট করবে। এটা আপনারা মনে রাখবেন যে যখন আপনাদের 40 মিনিট হতে লাগবে তখন আমাকে একটু ইনফর্ম করেন, কারণ আমি পিসির কাছে নাই। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে টাইম কেটে যাবে, আমি বুঝতে পারবো না। আর আপনারা কথা বলেন মাঝে মাঝে, মানে প্রশ্নের উত্তরটা দেন। জি স্যার। পপে ছিল কি আমাদের, স্ট্যাক টপ আইটেম, স্ট্যাক টপ আইটেম। কি ব্যাপার, স্ট্যাক টপ আইটেম। এখন আপনারা, এটা হলো আপনার অ্যালগরিদম, পপ অ্যালগরিদম। পপ অ্যালগরিদমে প্রথমে আছে কি, স্ট্যাক আছে। স্ট্যাক হলো নেম অফ দ্য স্ট্যাক। টপ হলো কি, প্রেজেন্ট স্টেট অফ দ্য স্ট্যাক। স্ট্যাক কোন অবস্থা আছে সেটা রিপ্রেজেন্ট করে কি, স্ট্যাক। তার আর হলো আইটেম। আইটেম বলতে আপনি যে আইটেমটা ডিলিট করবেন। এখন স্ট্যাক অ্যালগরিদমে, পপ অ্যালগরিদমে যেটা মেনটেন করা হয়, প্রথমে কেস হলো সেট ও ইফ টপ ইজ ইকুয়াল টু 0। আপনার এদিকে লক্ষ্য করুন, আমরা স্ট্যাকের নামকরণ শুরু করেছি কোথা থেকে, এর 1 থেকে, 1 জি 2 স্যার। 3 4 এভাবে। এখন আমাদের কন্ডিশন বলতেছি টপের মান কত, 0। তার মানে কি এর আগ পর্যন্ত আছে। আপনার এই আগ পর্যন্ত আমাদের কোনো স্পেস নাই। এই অবস্থায় আমরা ডিক্লেয়ার করেছি টপ ইজ ইকুয়াল টু 0, ইনিশিয়াল কেস। এখন এই জায়গায় যদি থাকে তাহলে কি আপনি ডিলিট করতে পারবেন? টপের মান 0 তে আছে। মনে করেন যে এখানে এখন টপের মান 4 এ আছে, না থেকে টপের মান কোথায় আছে, 4 5। টপের মান এই অবস্থায় আছে, 0 অবস্থায় আছে। মানে এখন আপনার ইনিশিয়াল স্টেট কি করেননি, ইনসার্ট বা ডিলিট কিছুই করেননি, আপনার এমটি অবস্থায় আছে, এই অবস্থায় আছে। এখন আপনি বলতেছেন টপ ইজ ইকুয়াল টু 0। প্রথমে একটা কন্ডিশন চেক করবে, যদি টপ ইজ ইকুয়াল টু 0 পায় তাহলে সে কি প্রিন্ট দিবে, প্রিন্ট আন্ডারফ্লো অ্যান্ড রিটার্ন। সে কি করবে, প্রিন্ট করবে আন্ডারফ্লো অ্যান্ড রিটার্ন। তার মানে কি এই অবস্থায় আপনি কিছু ডিলিট করতে পারবেন না, তো ডিলিট করার কোনো অপশন নাই। এটা হলো ফার্স্ট কন্ডিশন। এখন এই ভাগও না থেকে এ বি সি এই অবস্থায় যদি থাকে তাহলে টপের মান কত, এই অবস্থায় টপের মান কত হবে, স্যার 3। এই অবস্থায় টপের মান 3। তার মানে কি এটা প্রথম 1 নম্বর কন্ডিশনকে ফুলফিল করতেছে। না স্যার, ফুলফিল না করতেছে না। স্যার। তাহলে তাহলে এটা 2 নম্বর কন্ডিশন আসবে। 2 নম্বর কন্ডিশন কি, সেট আইটেম ইকুয়াল স্ট্যাক টপ। এই অবস্থায় যদি থাকে আইটেম ইজ ইকুয়াল টু স্ট্যাক টপ। এখন আইটেম ইজ ইকুয়াল টু কত আছে, টপ 3 এর মানে টপ টপ এর মান 3, তার মানে টপ এই জায়গায় আছে। এই জায়গায় যদি থাকে তাহলে আইটেম কত আছে এখানে, সি। সি ইজ ইকুয়াল টু কত, স্ট্যাক 3। এটা হলো আমাদের কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন কি ছিল অ্যালগরিদমের, সেট টপ ইজ ইকুয়াল টু টপ মাইনাস 1। তার মানে কি টপের মান কত আছে এখানে, 3 আছে, মাইনাস 1 করে দিলাম, টপের মান কোথায় চলে আসলো, টপের মান 2 তে চলে আসলো। তার মানে টপ কোথায় চলে আসতেছে, এই পজিশনে আসতেছে। আর এটা হলো ডিলিট হয়ে যাচ্ছে, 4 হলো রিটার্ন। এটা হলো আপনাদের পপ অ্যালগরিদম। এখন আপনাদের এই পপ এবং পুশ অ্যালগরিদমের উপর ভিত্তি করে আপনাদের কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পল 6.2 করবেন,
আর আপনাদের বইয়ে আরেকটা অ্যালগরিদম আছে, এই এক্সাম্পল আছে, দেখেন বইয়ের সলভ প্রবলেম 6.1 এ 196 পেজে যদি বই হয়, ওখানে 6.1 এ 8টা কেস দেওয়া আছে। সেই 8টা কেসে কি করবেন আপনারা, সলভ করবেন। এই 8টা অ্যান্সারই প্রত্যেকটা এভাগো। একটার জন্য আপনি কি করতে পারেন, পুশের জন্য এই 4টা কন্ডিশন কি কি আসবে সে বের করে ফাইনাল আউটপুট দেখাই দিবেন এইভাগো, এবং পপের জন্য প্রত্যেকটা কেসে এই অ্যালগরিদম ধাপের ধাপ দেখায় আবার ফাইনাল আউটপুট দেখাতে হবে। এখন পুশ এবং পপ অ্যালগরিদমে কি আপনাদের কারো প্রবলেম আছে? না স্যার। নাই। এখন আপনারা বইয়ে যান, খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার শুরু করব, সেটা হলো অ্যারিথমেটিক এক্সপ্রেশন এন্ড পোলিশ নোটেশন 6.4। যাদের বই আছে সামনে বই রাখতে পারেন, যাদের হার্ড কপি বই আছে। অ্যারিথমেটিক এক্সপ্রেশন এন্ড পোলিশ নোটেশন। মেইনলি অ্যারিথমেটিক এক্সপ্রেশন কাকে বলে বলতে পারবেন? অ্যারিথমেটিক এক্সপ্রেশন, অ্যারিথমেটিক অ্যারিথমেটিক এক্সপ্রেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন কাকে বলে? অ্যারিথমেটিক এক্সপ্রেশন নাম শুনেছেন কখনো? না স্যার, কি বলেন, অ্যালজেব্রা পড়েন নাই? শুনিনি তো স্যার। অ্যালজেব্রা পড়েছেন কি তাই বলেন? হ্যাঁ, অ্যালজেব্রা তো পড়ছি। অ্যালজেব্রাতে তো আপনি যে ইকুয়েশন গুলো সলভ করেন, সেই সলভ ইকুয়েশনের নামই তো অ্যারিথমেটিক ইকুয়েশন। ও আচ্ছা। মেইনলি ধরলাম যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন রিপ্রেজেন্ট করা হয় কি দ্বারা? ডাটা স্ট্রাকচারে কিউ দ্বারা। কি বললাম যে অ্যারিথমেটিক রিপ্রেজেন্ট করা যায় ডাটা স্ট্রাকচারে কিউ দ্বারা। অ্যারিথমেটিক গঠিত হয় দুইটা বিষয় নিয়ে, এক্সপ্রেশন অ্যারিথমেটিক এক্সপ্রেশন গঠিত হয় দুইটা বিষয় নিয়ে। কি কি? একটা হলো অপারেন্ট প্লাস অপারেটর মিললে আপনার অ্যারিথমেটিক এক্সপ্রেশন গঠিত হয়। তার মানে কি, অ্যারিথমেটিক এক্সপ্রেশন আমরা কি বলি? 2 + 2, এটা একটা কি অ্যারিথমেটিক এক্সপ্রেশন। এখানে অপারেন্ট কোনটা আর অপারেটর কোনটা বলতে পারবেন? হ্যালো? স্যার প্লাস হচ্ছে অপারেটর। প্লাস হলো অপারেটর, আর অপারেন্ট স্যার 2 টু প্লাস আর টু। 2 জি স্যার। 2। অপারেটর কত ধরনের অপারেটর হয় এটা বলতে পারবেন? মানে আপনাদের সাধারণ অ্যালজেব্রায়, মানে লিনিয়ার অ্যালজেব্রা, রিয়েল লাইফে আপনি কত ধরনের অপারেটর ব্যবহার করেন? আপনার এখানে আমি সি প্রোগ্রামিং এর অপারেটরের কথা বলতেছি না, যেহেতু আমরা প্রবলেম সলভ করব কি রিয়েল লাইফের প্রবলেম সলভ করব। কয়েকটা অপারেটরের নাম বলেন দেখি। স্যার যোগ বিয়োগ গুণ ভাগ। এই চারটায় আর জানেন না? পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ। স্যার। জি। আচ্ছা, এটা না। যোগ বিয়োগ গুণ ভাগ অপারেটরের একটা প্রিসিডেন্স আপনাদের শেখাই। বলেন তো অপারেটরের প্রিসিডেন্স বলতে পারবেন? কোন অপারেটর আগে বললেন, যে যোগ বললেন, বিয়োগ বললেন, গুণ বললেন, ভাগ বর্ডার। বললেন। আরেকটা বলি, আরেকটা হলো আমি কি বললাম? ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আরেকটা কি বললাম? এক্সপোনেনশিয়াল পাওয়ার। ছয়টা অপারেটর আছে। এখন আমি বলতেছি এই ছয়টা অপারেটরের আপনি প্রিসিডেন্স আমাকে বলতে পারবেন যে কোন প্রিসিডেন্স সবার আগে কোনটা ব্যবহার করা হবে? স্যার ফার্স্ট ব্র্যাকেট। সবার আগে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে স্যার তারপরে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এভাবে তো স্যার। তারপরে কি? এর ব্র্যাকেট গেল, তারপরে কি হবে তাই বলেন? ব্র্যাকেট গেল, তারপর আপনি কোন অপারেটর ব্যবহার করবেন? কেন আপনারা সরল অঙ্ক করে আসেননি? স্যার প্লাস। তারপরে প্লাস, হ্যাঁ দিলাম। স্যার তারপর গুণ স্যার। একজন বলতেছেন প্লাস, একজন বলতেছেন গুণ, আমি কোনটা ধরবো? হ্যাঁ, আপনাদের আমি একটা এটা না বুঝে এটা পরে বুঝাই। আগে একটা সিম্পল একটা ম্যাথ দিই।
এটার অ্যান্সার কত হবে বলতে পারবেন? স্যার -2 -2 কি করে করলেন? 2 মাইনাস প্রথমে গুণ 4 করলাম তারপর -2 কেন? আমি যদি এভাবে অ্যান্সার করি 0 মাল্টিপ্লিকেশন 2 0 এই দুটার ভিতরে কোনো ভুল আছে? স্যার গুণের কাজ তো আগে করতে হয়। হ্যাঁ, গুণের কাজ আগে করতে হয়। শুধু একটু গুণের কাজ আগে করতে হয় মানে এই যে আপনার 6টা প্রেসিডেন্স আছে, 6টা প্রেসিডেন্সের সিকোয়েন্স বলতে পারবেন যে কোনটা আগে হবে কোনটা পরে হবে? স্যার আপনাদের আমি একটা গুণ ভাগ যোগ বিয়োগ। গুণ ভাগ যোগ বিয়োগ দেখি আপনাদের আমি প্রেসিডেন্সটা শিখাই দেই। আপনারা যে কোনো সরল অঙ্কের বিশেষ করে অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে আপনাদের ডাটা স্ট্রাকচারে যে প্রেসিডেন্সটা মেনটেন করা হয় সেই প্রেসিডেন্স আপনি কি বললাম যে অ্যাথমেটিক এক্সপ্রেশন গঠিত হয় কি দুইটা জিনিস দিয়ে, একটা হলো অপারেন্ট আর একটা অপারেটর ধরা। অপারেন্ট কি? অপারেন্ট হলো ভ্যারিয়েবল যেটাকে অপারেটর চালনা করে। এখন আমরা বলতেছি যে একটা অ্যাথমেটিক এক্সপ্রেশন ক্লাস নিচ্ছি রে ভাই, তোরা বাইরে যা গল্প কর। তাহলে তার সিকোয়েন্স হবে এটা হলো আমাদের অপারেটরের প্রেসিডেন্স। আগে আপনাকে কি কাজ করতে হবে? কার ব্র্যাকেট, আগে ব্র্যাকেটে কাজ করতে হবে। ও দ্বারা আপনি রিপ্রেজেন্ট করবেন কি? পাওয়ার। পাওয়ারকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করি, একটা এই চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করি আর একটা হলো এই চিহ্ন দ্বারা। এই দুইটা চিহ্ন দ্বারা আমরা কি করি? পাওয়ারকে রিপ্রেজেন্ট করে থাকি আমাদের ম্যাথমেটিকে। তারপরে এম, এম এ কি? মাল্টিপ্লিকেশন, দিতে ডিভিশন, এতে অ্যাডাইশন, এতে সাবট্রাকশন। এটা হলো আপনাদের প্রেসিডেন্স। এই প্রেসিডেন্স অনুযায়ী আপনি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করেন তাহলে আপনি কি হবে? কোনো ইকুয়েশনকে আপনি সলভ করতে পারবেন, আদারওয়াইজ অ্যান্সার আপনার কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে। এই প্রেসিডেন্সটা মনে রাখবেন, বমদাস। এখন তাহলে হাইস্ট প্রেসিডেন্স কোনটা? আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি, একটা হাইস্ট প্রেসিডেন্ট, স্যার এটা একটা হলো বডম্যাস হবে না বমড্যাস হবে? বমদাস হবে। আপনি ডাটা স্ট্রাকচারে বমদাস, আর আপনি এমনি রিয়েল লাইফের ম্যাথ যদি সলভ করতে চান তাহলে বদমাস হবে, এটা মনে করবেন। সরল অঙ্কের ক্ষেত্রে বদমাস, কিন্তু আপনাদের ডাটা স্ট্রাকচারে যেভাবে সলভ করা হয় কম্পিউটারে, কম্পিউটারে সলভে এটা হলো বমদাস, এই সূত্র অনুযায়ী কাজ করে। আপনি যদি এখানে বম দাস মানে বদমাস দ্বারা করেন তাহলে আপনার ভুল অ্যান্সার আসবে ডাটা স্ট্রাকচারে, কারণ আমাদের কম্পিউটার এই প্রেসিডেন্স দ্বারা কাজ করে থাকে। এখন এখানে প্রেসিডেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হলো কি হাইস্ট প্রেসিডেন্ট, একটা নেক্সট হাইস্ট প্রেসিডেন্ট, একটা হলো লোয়েস্ট প্রেসিডেন্ট। তাহলে হাইস্ট প্রেসিডেন্স কোনটা? পাওয়ার। মেইনলি ব্র্যাকেটকে আমরা কি ধরি না, প্রেসিডেন্সের ভিতরে ফেলাই না, যে এটা এমনি আমার অটোমেটিক ব্র্যাকেট আগে চলে যাবে। প্রেসিডেন্স হলো এই পাঁচটা। তাহলে সবাই বলে হাইস্ট প্রেসিডেন্ট। হাইস্ট প্রেসিডেন্স কি? এইচ আই জি। হাইস্ট প্রেসিডেন্স হলো আপনার এক্সপোনেনশিয়াল বা পাওয়ার। তারপরে হলো নেক্সট হাইস্ট, নেক্সট হাইস্ট হলো কি আপনার মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। আর লাস্টে হলো লোয়েস্ট, লোয়েস্ট হলো কার? প্লাস মাইনাস। তার মানে সবচাইতে কম প্রেসিডেন্স কার? মাইনাসের। এবার আমরা দেখব কি যে পুলিশ নোটেশন দেখব। আপনাদের কি এই পর্যন্ত যা বললাম সেগুলা কি বুঝতে পারছেন? জি স্যার।
হ্যাঁ, এবার আমরা দেখব পোলিশ নোটেশন। আমাদের টপিকের নাম ছিল অ্যাথমেটিক এক্সপ্রেশন, পোলিশ নোটেশন। মেইনলি নোটেশন কি? নোটেশন হলো 3 প্রকার। আমি কি আপনাকে বলি যে নোটেশন হলো আপনার এক্সপ্রেশনের আরেকটা নাম হলো নোটেশন। আমরা মানে নোটেশনকে 3 ভাগে ভাগ করি। একটা হলো ইনফিক্স নোটেশন, একটা হলো প্রিফিক্স নোটেশন, একটা হলো পোস্টফিক্স নোটেশন। কি বললাম? যে আপনার যে অ্যাথমেটিক এক্সপ্রেশনের আরেকটা নাম হলো কি? নোটেশন। তো নোটেশনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো ইনফিক্স নোটেশন, একটা হলো প্রিফিক্স নোটেশন, একটা হলো পোস্টফিক্স নোটেশন। ইনফিক্স, ইন মানে কি? ইনফিক্স, প্রিফিক্স, ইনফিক্স নোটেশন, প্রিফিক্স নোটেশন, আর একটা হলো পোস্টফিক্স নোটেশন। নোটেশন 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো ইনফিক্স নোটেশন, প্রিফিক্স নোটেশন, পোস্টফিক্স নোটেশন। ইনফিক্স, ইন মানে কি? ইন মানে মধ্যে। ইন মানে কি বললাম? মধ্যে। ফিক্স মানে কি? ফিক্স তো ফিক্সই। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। এটুকু মনে রাখবেন। ইন মানে মধ্যে, প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। তার মানে দেখি মধ্যের নোটেশন, পূর্বের নোটেশন, পরের নোটেশন, এই তিনটার বাংলা। ইনফিক্স নোটেশন কি? আমরা যে রিয়েল লাইফে ম্যাথ গুলা ব্যবহার করি, যে ইকুয়েশন ব্যবহার করি, সবগুলা ইনফিক্স নোটেশন। ইনফিক্স নোটেশন কি বলে? হোয়েন দা অপারেটর সিম্বল প্লেসড between টু অপারেন্ট। যখন আপনি কি করবেন? অপারেটর সিম্বল প্লেস বিটুইন টু অপারেন্ট, দুটো অপারেন্টের মধ্যে অপারেটর সিম্বলটা বসাবেন, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে ইনফিক্স নোটেশন। তেমনি এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে বলি, এক্সাম্পলে এ প্লাস বি, এটা একটা ইনফিক্স নোটেশন। কারণ কি? এখানে অপারেটর সিম্বল কি? প্লাস। সেটা বসেছে কোথায়? এ এবং বি এর মধ্যে। দেখেন, এ হলো একটা অপারেন্ট, বি হলো একটা বেটা। আমরা কি বলছি? হোয়েন দ্য অপারেটর সিম্বল প্লেস বিটুইন ইটস টু অপারেন্ট, বিটুইন ইটস টু অপারেন্ট। দেখুন এটা কি হবে? যে সে কোথায় বসবে? দুইটা অপারেন্টের মধ্যে বসবে, তখন তাকে বলা হয় ইনফিক্স এক্সপ্রেশন। আপনার রিয়েল লাইফে যেই যোগ বিয়োগ গুণভাগ সব করে থাকেন, সবগুলাই কি? ইনফিক্স নোটেশন। এখন আমাদের আরেকটা দুটা নোটেশন আছে, একটা হলো প্রিফিক্স নোটেশন, একটা হলো পোস্টফিক্স নোটেশন। আপনার এখন কথা হলো যে ইনফিক্স যেহেতু আমরা সব কাজ করে থাকি, তাহলে প্রিফিক্স এবং পোস্টফিক্স এর কি দরকার? কেউ কি বলতে পারবেন প্রিফিক্স আর পোস্টফিক্স এর কেন প্রয়োজন? বা প্রিফিক্স বা পোস্টফিক্স এই নোটেশনগুলোর নাম কখনো আগে শুনেছেন আপনারা? জি স্যার, স্যার এটা ওই তো হচ্ছে আপনার লুপে স্যার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টে ব্যবহার করা হয়। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না, এটা হলো না। মেইনলি আপনাদের কম্পিউটার যোগ বিয়োগ গুণভাগ আমরা যেভাবে করি মানুষের মতো ইনফিক্স এক্সপ্রেশনে সেভাবে সলভ করতে পারে না। কারণ কম্পিউটার অ্যালগরিদম গুলা আমাদের মানুষের মতো চিন্তা করতে পারে না। এর জন্য ওদের জন্য আলাদাভাবে চিন্তা করতে হয়। এর জন্য ওদের জন্য প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশন গুলা দরকার হয়। ওই প্রিফিক্স পোস্টফিক্স এক্সপ্রেশন থেকে ওরা কি করে? ইভালুয়েশন করে ইকুয়েশনের। এটাই হলো বিষয়। কারণ কম্পিউটার যদি আমাদের মতো এদের ইকুয়েশনের হিসাব নিকাশ করতে পারতো, মানে